আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু কখনো খেয়াল করি না। এর পেছনে আসল কারণটা কি? স্মার্টফোনের ছোট ছিদ্র থেকে শুরু করে তালার গোপন ডিজাইন, এয়ারফোনের তার কিংবা চন্দ্রপৃষ্ঠে মানুষের পায়ের ছাপ, সবকিছুর পেছনে লুকিয়ে আছে চমকপ্রদ বিজ্ঞান ও ইতিহাস। আজকের এই ভিডিওতে আপনাদের এমনই কিছু অজানা কিন্তু দারুণ ইন্টারেস্টিং তথ্য জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, স্মার্টফোনের নিচে চার্জিং পোর্টের পাশে থাকা ছোট ছিদ্রটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। অনেকেই মনে করেন এটা শুধুমাত্র একটা ডিজাইন, কিন্তু বাস্তবে এই ছোট ছিদ্রটার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এটা আসলে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আপনি যখন ফোনে কথা বলেন এবং আশেপাশে গাড়ির আওয়াজ, মানুষের কোলাহল অথবা অন্য কোনো শব্দ থাকে, তখন এই মাইক্রোফোন সেই অপ্রয়োজনীয় শব্দগুলো ক্যাপচার করে, তারপর ফোনের সিস্টেম সেগুলো কমিয়ে দেয়। ফলে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি আপনার কথা পরিষ্কারভাবে শুনতে পান। আপনি ভিড়ের মধ্যে থাকলেও এই ছোট মাইক্রোফোনটা আপনার কলিং এক্সপিরিয়েন্স ঠিক রাখে। আর এটা হলো স্মার্টফোনের স্মার্টনেস। নাম্বার 2, আপনারা কি কখনো কাউকে চোখ খোলা রেখে হাঁচি দিতে দেখেছেন? সম্ভবত দেখেননি। হাঁচি দেওয়ার সময় আমাদের চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায়, কিন্তু এটা কি শুধুই একটা অভ্যাস নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে? আসলে হাঁচি হলো আমাদের শরীরে একটা অটোমেটিক রিফ্লেক্স। এই রিফ্লেক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো চোখ নিজের থেকে বন্ধ হয়ে যাওয়া। হাঁচি দেওয়ার সময় শরীরের ওপর হঠাৎ করে তীব্র চাপ বা প্রেশার তৈরি হয়। সেই সময় যদি চোখ খোলা থাকে তাহলে সেই চাপ চোখের শিরা ও রেটিনার ওপরে প্রভাব ফেলতে পারে। তাই আমাদের শরীর আগের থেকেই সতর্ক হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই চোখ বন্ধ করে দেয়। এটা হলো আমাদের বডির একটা ন্যাচারাল সিকিউরিটি সিস্টেম, যা হাঁচি দেওয়ার সময় চোখকে সুরক্ষিত রাখে। নাম্বার 3, বাড়ির সুরক্ষার জন্য আমরা সবাই তালা ব্যবহার করি, কিন্তু আপনারা কি খেয়াল করেছেন তালার নিচে একটা ছোট ছিদ্র থাকে? অনেকেই ভাবেন এটা গুরুত্বহীন, কিন্তু আসলে এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। তালার ভেতরে কোনো কারণে জল ঢুকে গেলে নিচের এই ছোট ছিদ্রটি দিয়ে সেই জল বাইরে বেরিয়ে যায়, যার ফলে তালার ভেতরের মেকানিজমে জং পড়ে না। যদি এই ছিদ্রটা না থাকতো তাহলে তালার ভেতরে জল জমতে থাকতো এবং ধীরে ধীরে তালা নষ্ট হয়ে যেত। এছাড়াও চাবি আটকে গেলে, তালা জ্যাম হয়ে গেলে বা জং ধরলে এই ছোট ছিদ্রের মাধ্যমে তেল দিয়ে তা আবার ঠিক করা যায়। অর্থাৎ এই ছোট ছিদ্রটা তালার দীর্ঘ স্থায়িত্ব ও সুরক্ষার জন্য ভীষণ প্রয়োজনীয়। নাম্বার 4, 1969 সালে মহাকাশচারীরা যখন প্রথম চাঁদের বুকে পা রাখেন তখন তারা চন্দ্রপৃষ্ঠে তাদের পায়ের ছাপ রেখে গিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, এত বছর পরেও কি সেই চিহ্নগুলো সেখানে আছে? উত্তর হলো হ্যাঁ, সেগুলো আজও চাঁদে আছে। কারণ চাঁদে পৃথিবীর মতো বাতাস, বৃষ্টি অথবা আবহাওয়াজনিত পরিবর্তন নেই। সেখানে কোনো বায়ুপ্রবাহ কিংবা বৃষ্টির ধাক্কায় চিহ্ন মুছে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই একবার কোনো চিহ্ন তৈরি হলে তা বছরের পর বছর, এমনকি শতাব্দীর পর শতাব্দী একই রকম থেকে যায়। সেই কারণে 1969 সালে নীল আর্মস্ট্রংয়ে রেখে যাওয়া পায়ের ছাপ আজও চাঁদের বুকে অক্ষত অবস্থায় আছে। নাম্বার 5, আপনারা কি কখনো টুথপেস্টের টিউবের পেছনে থাকা ছোট চৌকো রঙিন চিহ্নটা লক্ষ্য করেছেন? এই চিহ্নটা কখনো লাল, কখনো নীল, আবার কখনো সবুজ রঙের হয়ে থাকে। অনেকেই মনে করেন এই রঙের মাধ্যমে টুথপেস্টটি কেমিক্যাল যুক্ত নাকি প্রাকৃতিক উপাদানে তৈরি সেটা বোঝানো হয়ে থাকে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বাস্তবে এই রঙিন চিহ্নগুলো টুথপেস্ট তৈরির প্যাকেজিং মেশিনের জন্য একটা সিগন্যাল হিসেবে কাজ করে। যখন মেশিন টিউবগুলো ভর্তি করে তখন এই রং দেখে সে বুঝতে পারে ঠিক কোন জায়গা থেকে টিউবটি কাটতে এবং সিল করতে হবে। অর্থাৎ এই রঙিন চিহ্নগুলোর সঙ্গে টুথপেস্টের উপাদান, গুণমান অথবা টুথপেস্টটি কেমিক্যাল যুক্ত নাকি প্রাকৃতিক সেই সব কিছুর কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি একটা প্রযুক্তিগত প্রয়োজনের অংশ। নাম্বার 6, আপনারা কি খেয়াল করেছেন আগেকার সময় ক্রেডিট কার্ডের ওপরে থাকা নম্বরগুলো স্পর্শ করলে সেগুলো অনুভব করা যেত, কিন্তু এখন বেশিরভাগ কার্ডেই নম্বরগুলো সরাসরি প্রিন্টেড হয়ে থাকে। তাহলে কি টেকনোলজি পিছিয়ে যাচ্ছে? একেবারেই না, বরং আমরা আরও অনেকটা এগিয়ে গেছি। আগে কার্ড রিডিং করার জন্য একটা বিশেষ ধরনের ম্যানুয়াল মেশিন ব্যবহার করা হতো, যাকে ইমপ্রিন্ট মেশিন বলা হতো। কার্ডটি সেই মেশিনে রেখে ওপর থেকে একটা স্লাইডিং মুভমেন্টে ঘষে দেওয়া হতো, যার ফলে কার্ডে থাকা উপরের নম্বরগুলো কাগজে ট্রান্সফার হয়ে যেত এবং ট্রানজ্যাকশনের রেকর্ড রাখা সম্ভব হতো। কিন্তু এখন সময় বদলেছে। আধুনিক কার্ডগুলোতে চিপ, NFC এবং স্ক্যানার সাপোর্ট থাকে। তাই কার্ডের নম্বর স্পর্শ করার কোনো প্রয়োজন হয় না, শুধু কার্ড ট্যাপ করলে পেমেন্ট সম্পন্ন হয়ে যায়। প্রিন্টেড নম্বরের কারণে কার্ডটা দেখতে আরও সিম্পল ও স্লিক লাগে, আর একই সঙ্গে এটা আগের তুলনায় অনেক বেশি নিরাপদও। নাম্বার 7, বন্ধুরা আপনারা কি জানেন
লোকাল দোকান থেকে কেনা তালা অন্য কারো চাবি দিয়েও খোলা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, কিছু সস্তা লোকাল কোম্পানির তালা এমনভাবে তৈরি করা হয় যেখানে একই ধরনের চাবি দিয়ে একাধিক তালা খোলা সম্ভব। এই ধরনের তালাকে বলা হয় কিড অ্যালাইক লক্স, অর্থাৎ একটা চাবির সাহায্যে অনেকগুলো তালা খোলা যায়। এতে কোম্পানির উৎপাদন খরচ কমে যায়, কিন্তু এর ফলে সুরক্ষার মাত্রা অনেকটা হ্রাস পায়। একবার ভাবুন তো, আপনার কাছে যে চাবিটা আছে সেটা যদি কোনো চোরের কাছেও থাকে, তাহলে তো সে খুব সহজে আপনার বাড়ির তালা খুলে সহজেই চুরি করতে পারবে। তাই ভবিষ্যতে তালা কেনার সময় শুধু কম দাম দেখেই সিদ্ধান্ত নেবেন না, নইলে চোর কোটিপতি হয়ে যাবে আর আপনি মাথায় হাত দিয়ে বসে থাকবেন। নাম্বার 8, আপনারা কি কখনো খেয়াল করেছেন ইয়ারফোনের এক পাশের তার ছোট হয় আর অন্য পাশের তার তুলনামূলকভাবে লম্বা হয়ে থাকে? অনেকেই মনে করেন এটা খরচ কমানোর কৌশল বা ডিজাইনের ভুল, কিন্তু না, এর পেছনে অন্য কারণ আছে। আসলে এই ডিজাইনের ধারণাটা এসেছে 90-এর দশকের একটা সাব কালচার থেকে, যা সরাসরি যোগ আছে জাপানের মেট্রো ব্যবস্থার সঙ্গে। 1990-এর দশকে ওয়াকম্যান ও MP3 প্লেয়ারের যুগে মানুষ মেট্রোতে যাতায়াতের সময় ইয়ারফোন লাগিয়ে গান শুনত, কিন্তু তখন একটা বড় সমস্যা ছিল, ইয়ারফোনের তার বারবার গলায় জড়িয়ে যেত আর সামান্য নড়াচড়া করলেই কানের থেকে খুলে যেত। এই সমস্যার সমাধান হিসেবে জাপানের ইঞ্জিনিয়াররা অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন চালু করেন। এতে একটা তার ছোট রাখা হয় এবং অন্যটা লম্বা করা হয়, যাতে ছোট তারটা এক কানে লাগানো যায় এবং লম্বা তারটা ঘাড়ের পেছন দিয়ে ঘুরিয়ে অন্য কানে পৌঁছে যায়। এই স্টাইলটার নাম দেওয়া হয় নেক কেবল স্টাইল। তবে এই ডিজাইনটা শুধু সুবিধার জন্যই নয়, বরং এটা ছিল একটা সামাজিক বার্তা। জাপানে মেট্রোতে কেউ স্টাইলে ইয়ারফোন ব্যবহার করলে তা বোঝাতো যে সে কারোর সঙ্গে কথা বলতে চায় না, সে নিজের জগতে ডুবে থাকতে চায়। ধীরে ধীরে এই কনসেপ্টটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। নাম্বার 9, বর্তমানে প্রায় সবার হাতে স্মার্টফোন আছে এবং সবাই নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে। সস্তা প্ল্যানের সঙ্গে এখন প্রচুর ডেটাও পাওয়া যায়, তাই অনেকেই সারাক্ষণ মোবাইল ডেটা অন করে রাখেন। কিন্তু আপনারা কি জানেন 24 ঘন্টা মোবাইল ডেটা অন রাখলে আপনার ফোনের কী ক্ষতি হতে পারে? যখন আপনি সবসময় মোবাইল ডেটা অন করে রাখেন, তখন ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। পাশাপাশি ফোন বারবার গরম হতে শুরু করে এবং অনেক সময় পারফরমেন্স কমে গিয়ে ফোনটা এতটাই স্লো হয়ে যায় যে ছোট কাজ করতে গেলেও বেশিক্ষণ সময় লাগে। শুধু তাই নয়, সবসময় ডেটা অন রাখলে আপনার প্রাইভেসির ওপরেও নেতিবাচক প্রভাব পড়ে। ডেটা অন থাকলে কিছু অ্যাপ আপনার অনুমতি ছাড়াই আপনার সম্পর্কে বিভিন্ন তথ্য ইন্টারনেটে পাঠাতে থাকে, যার ফলে আপনার অজান্তেই ফোন হ্যাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই যখন প্রয়োজন নেই তখন মোবাইল ডেটা অফ করে রাখুন, আর এটা আপনার ফোনের সুরক্ষা ও পারফরমেন্সের জন্য সবথেকে ভালো সিদ্ধান্ত। নাম্বার 10, আপনারা কি কখনো কিবোর্ডে F এবং J অক্ষরের উপরে থাকা ছোট চিহ্নগুলো লক্ষ্য করেছেন? অনেকেই মনে করেন এগুলো শুধুমাত্র ডিজাইনের অংশ, কিন্তু বাস্তবের একটা গুরুত্বপূর্ণ ব্যবহারিক কারণ আছে। টাইপিংয়ের সময়, বিশেষ করে টাচ টাইপিং করার ক্ষেত্রে, দুই হাতের ইন্ডেক্স ফিঙ্গার F এবং J অক্ষরের ওপরে রাখা হয়, যার ফলে আঙুলগুলো কিবোর্ডের সঠিক অবস্থানে থাকে এবং কিবোর্ডের দিকে না তাকিয়ে দ্রুত ও নির্ভুলভাবে টাইপ করা সম্ভব হয়। এই কারণে F এবং J অক্ষরের ওপর ছোট উঁচু চিহ্ন দেয়া থাকে, যাতে শুধু স্পর্শ করলেই সহজে এই দুটো অক্ষর শনাক্ত করা যায় এবং টাইপিং আরও সহজ ও কার্যকর হয়ে ওঠে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি কোন কোন ফ্যাক্টগুলো একেবারে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।